ঘাড়ের যন্ত্রণা আর কোমরের যন্ত্রণা খুব কমন রোগ হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে কথা বলবো স্পন্ডাইলোসিস নিয়ে। আমাদের পিঠের হাড় ব্যাকবোনটা তৈরি হয় হচ্ছে অনেকগুলো ছোট ছোট হাড্ডি জুড়ে, যেগুলোকে বলা হয় ভার্টিব্রা। এবার দুখানা পরপর ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক প্রেজেন্ট থাকে, যেটা কার্টিলেজে তৈরি হয়, সেটাকে বলা হয় ভার্টিব্রাল ডিস্ক। স্পন্ডাইলোসিস রোগটা হচ্ছে যখন বয়সের সাথে সাথে এই হাড্ডিগুলো বেশি ইউজ করার জন্য, ঠিক পজিশনে না থাকার জন্য এই হাড্ডিগুলো ক্ষয়ে যায়। এই যখন ঘাড়ে হয় তখন সেটাকে বলা হয় সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, ওইটাই যখন কোমরে হয় তখন সেটাকে বলা হয় লাম্বার স্পন্ডাইলোসিস। এবার জানা যাক যে কাদের মধ্যে স্পন্ডাইলোসিস রোগটা হওয়ার চান্সেস বাড়তে থাকে। যেমনি যেমনি বয়স বাড়ে তেমনি তেমনি স্পন্ডাইলোসিস রোগটা হয়। ওই জয়েন্টগুলোর উপরে বেশি প্রেসার আসতে থাকে, তাই হাড্ডিগুলো ওইখানে উইয়ার অ্যান্ড টিয়ার বেশি হয়, তাই স্পন্ডাইলোসিস হয়। দ্বিতীয়ত, কেউ এরকম প্রফেশনে আছে যেখানে কি লং সিটিং আওয়ার ডিমান্ড করে, সাপোজ টেবিল চেয়ারে বসে টানা 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করতে হচ্ছে, তাদের মধ্যে এই রোগটা খুব কমনলি হয়। তৃতীয়ত, যারা ওভারওয়েট আছে তাদের মধ্যে বেশি দেখতে পাওয়া যাবে। তারপর যারা কি খুব পাতলা, মানে যাদের মাসেল মাস কম আছে, তাদের মধ্যে এটা দেখতে বেশি পাওয়া যেতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খারাপ পোয়েশ্চার। সাপোজ পড়তে বসেছে বা ডেস্কে যখন বসেছে একদম কুজো হয়ে বসেছে, শুয়ে শুয়ে টানা ফোন দেখে যাচ্ছে, তো খারাপ পোয়েশ্চার থেকে কিন্তু স্পন্ডাইলোসিস হওয়ার চান্সেস বেড়ে যায়। এবার জানা যাক যে অ্যালোপ্যাথি মেডিসিনে এটার কি কি চিকিৎসা হয়। প্রথমত, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, তার মধ্যে প্যারাসিটামল, আইবুপ্রোফেন, ডিক্লোফিনাক, অ্যাসিক্লোফিনাক, এইগুলোর বিভিন্ন কম্বিনেশনের মেডিসিন ইউজ করা যেতে পারে। দ্বিতীয়ত, একটা ক্যাটাগরি হয় ওষুধের সেন্ট্রাল মাসেল রিল্যাক্সেন্ট বলে, সেইগুলো ইউজ করা যেতে পারে। তৃতীয়ত, ফিজিওথেরাপি। এরকম দেখা গেছে যে ফিজিওথেরাপি করলে ওই ব্যথার যে সিমটমস গুলো আছে ওইটার থেকে কিন্তু অনেকটা রিলিফ হয়। হচ্ছে ভিটামিন সাপ্লিমেন্টেশন, তার মধ্যে ভিটামিন B12, ক্যালসিয়াম, ভিটামিন D3, এই ভিটামিনগুলো আমাদের হাড্ডির হেলথের জন্য যেহেতু ভালো হয়, তাই এই ভিটামিনগুলো যদি আমরা বাইরে থেকে নিই অনেকটাই কিন্তু রিভার্স হতে পারে। এগুলো ছিল হচ্ছে যেগুলো কি আপনার ডাক্তারবাবু এবং ফিজিওথেরাপিস্টরা সামলাবেন। এই ওষুধগুলো নিজের থেকে নেওয়ার ট্রাই করবেন না, কেন কি এগুলো খেলে কিন্তু অনেক সাইড এফেক্টস হয়। সুতরাং ডাক্তারকে এগুলো ডিসাইড করে নিতে দিন আপনার লেভেলে কি কি করণীয়। প্রথমত, আপনি হট কম্প্রেস নিজের জয়েন্টে দিতে পারেন, দিনে 2 বার করে দেওয়ার ট্রাই করবেন। দ্বিতীয়ত, চেষ্টা করবেন যে আপনি একদম সফট খাটে শোবেন না, নরম খাটে শুলে কিন্তু জয়েন্টের সমস্যা বাড়ে। চেষ্টা করুন প্রতিদিন আধা ঘন্টা করে এক্সারসাইজ এবং যোগা করা। এরকম যোগাগুলো করুন যেগুলো কি আপনার ব্যাকবোন হেলথের জন্য খুব ভালো। ব্যাক স্ট্রেচিং এর উপরে বেশি কনসেন্ট্রেট করুন। নেক্সট হচ্ছে যে আপনি লং সিটিং আওয়ার অ্যাভয়েড করুন। চেষ্টা করবেন যে যারা কি এরকম প্রফেশনে আছে লং আওয়ার বসতে হয়, চেষ্টা করবেন যে আধা ঘন্টা বসার পর 5 মিনিট করে রেস্ট নিতে, তার মধ্যে একটু জয়েন্টটাকে মুভ করে নেবেন, তাহলে জয়েন্ট স্টিফনেস হওয়ার চান্স ওইখানে কমে। সবার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যারা ওভারওয়েট আছেন তারা নিজের ওয়েটটাকে কন্ট্রোল করুন। নিজের ওয়েটটাকে প্রপার, নিজের যে BMI চার্ট অ্যাকর্ডিং নিজের ওয়েটটাকে কিন্তু কমাতে হবে। হচ্ছে যে স্পন্ডাইলোসিস হয়ে থাকলে আপনার কি কি খাওয়া ভালো: দুধ, ডিম, কলা, কাঠবাদাম, কুমড়োর বীজ, সবুজ শাকসবজি, হলুদ, আদা, রসুন এবং মাছ। চেষ্টা করবেন দিনে আধা ঘন্টা করে রোদে যাওয়ার, আর এটা যেন 10টার আগে হয়, যখন কি ইউভি ইন্ডেক্সটা কিন্তু কম থাকে, সেটা আমাদের স্কিনের কম ক্ষতি করে। আর কি খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে, স্বভাব আছে বারবার করে চা কফি খেয়ে নেওয়ার। চা কফি খেলে কিন্তু ক্যালসিয়াম আর আয়রনের অ্যাবজর্পশন কমে দেয়, সেটা আমাদের হাড্ডির জন্য ভালো না।